প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছো। আমরা আগের কন্টেন্টে ওয়েব ডিজাইন অর্থাৎ চতুর্থ অধ্যায় শেষ করেছি। আজকে আমরা পঞ্চম অধ্যায় শুরু করব। বিষয় হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তোমরা যারা স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার ব্যবহার করো, সবাই অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করো। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের তোমরা আসলে গ্রাফিক্যাল দিকটা দেখতে পাও। এর পিছনে রয়েছে বড় বড় ডকুমেন্ট, লিখিত ডকুমেন্ট। সেই ডকুমেন্টগুলো যে ভাষা দিয়ে লেখা হয় সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। ওখানে ইংলিশ অক্ষর ব্যবহার করা হয়, কিন্তু এক একটি ভাষার গ্রামার এক এক ধরনের, নর্মাল ইংলিশের মতো নয়। যাই হোক, তোমরা আজকের শিখন ফলটা দেখে নাও। এখানে দেখো, প্রোগ্রাম কি, প্রোগ্রামিং কি, দুটো জ্ঞানমূলক কোর্সের আছে। কম্পিউটার দ্বারা কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিকভাবে লিখিত কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টি বা তালিকাকে প্রোগ্রাম বলে। আর এই নির্দেশ ব্যবহার করে কোনো প্রোগ্রাম তৈরি করাকে প্রোগ্রামিং বলে। এই প্রোগ্রামিং এর গঠন দেখো, গঠনের তিনটা অংশ আছে: ইনপুট অংশ, প্রসেস অংশ, আউটপুট অংশ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? যে ভাষা বা রীতিনীতি ব্যবহার করে কম্পিউটার প্রোগ্রাম রচনা করা হয় তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। যেমন বেসিক একটি ভাষা আছে, সি প্লাস, কোবল। এখানে জেনারেশন অফ কম্পিউটার প্রোগ্রামিং দেখানো আছে। ভাষার বিভিন্ন জেনারেশন আছে, এখানে 5টা জেনারেশন আছে। প্রত্যেকটা সন এবং সংক্ষিপ্ত নাম দেওয়া আছে। এ বিষয়ে আমরা পরে আরো বিশদ আলোচনা করব। সি ভাষা, কম্পিউটার প্রোগ্রামিং ভাষার মধ্যে সি একটি ভাষা। 1970 সালে ডেনিস রিচি এটা উদ্ভাবন করেন। এর বৈশিষ্ট্যগুলো দেখে নাও। তোমাদের পরীক্ষায় কয়েকটি ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে প্রশ্ন আসে, সেজন্য এই বৈশিষ্ট্যগুলো খুব প্রয়োজন। সি ভাষার কয়েকটি বৈশিষ্ট্য এখান থেকে দেখে নাও, প্রয়োজনে লিখে নেবে। সি প্লাস প্লাস ভাষা, ওই সি ভাষারই উন্নত সংস্করণ 80 সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে তৈরি হয়। এরও বৈশিষ্ট্য ওর থেকে একটু উন্নত, সি থেকে দেখে নাও। ভিজুয়াল বেসিক ভাষা, এটা আরো সহজ ভাষা। 1991 সালে মাইক্রোসফট কর্পোরেশন ভাষাটি বাজারজাত করে। এর বেশ ভালো গুণাগুণ ছিল, কিন্তু দুঃখের বিষয় এটি 2000 সালের দিকে এই ভাষাটির ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যায়। এই ভাষাটি অন্য নেট সংক্রান্ত একটি ভাষায় রূপান্তর করা হয় VB.NET নামে। জাভা ভাষা, এটিও একটি উন্নত ভাষা। এর বৈশিষ্ট্যগুলো দেখে নাও, গুরুত্বপূর্ণ ভাষা এটি। সিনট্যাক্সগুলো সির মতো, সির সঙ্গে বেশ মিল আছে। ওরাকল ভাষা, ওরাকল ভাষাটা আরো একটু উন্নত, সি এবং জাভার সমন্বয়ে তৈরি করা হয়েছে। ডাটাবেজে খুব ভালো ব্যবহার হয়। ভাষাটির বৈশিষ্ট্য দেখে নাও। ফরট্রান ভাষা, এটি মূল ব্যবহার করা হয় ম্যাথমেটিক্সে। ফর্মুলা ট্রান্সলেশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফরট্রান। ম্যাথমেটিক্স সংক্রান্ত যত সমস্যা আছে এই ফরট্রান দিয়ে সমাধান করা যায়। বেশ পুরাতন ভাষা এটা, তবে এর উন্নত সংস্করণও আছে। অ্যালগল ভাষা, অ্যালগরিদমিক ল্যাঙ্গুয়েজ। অ্যালগরিদম তৈরি করে এর ব্যবহার করা যায়। বৈশিষ্ট্যগুলো দেখে নাও। পাইথন ভাষা, এটাও খুব উন্নত এবং খুব দ্রুত প্রোগ্রামিং করার জন্য এই ভাষাটি ব্যবহার করা হয়। একটি ভালো ভাষা। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ কি? ফোর্থ জেনারেশন চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজ 1970 সালে শুরু হয়।
এর বৈশিষ্ট্যগুলো দেখে নাও। অনেকটা ন্যাচারাল ভাষার মতো। এর গ্রামার উন্নত করতে করতে ইংলিশের কাছাকাছি চলে এসেছে। এরপরে দেখো ফিফথ জেনারেশন। এই ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজের কাজ এখনো অবশ্য চলে। ফিফথ জেনারেশনের পরে আর কোনো জেনারেশন তৈরি হয়নি, কারণ এটার কাজ শেষ হয়নি। ৮০ সাল থেকে মানুষের চেষ্টায় অনেক দূর এগিয়েছে। এই ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ স্বাভাবিক গ্রামারের মতো, ইংলিশ গ্রামারের মতো হবে। এই প্রোগ্রামটা মৌখিক বললেও প্রোগ্রামটা লিখিত হয়ে যায়, এরকম উন্নত সংস্করণ তৈরি হচ্ছে। এবারে দেখো, আমরা আগে যে জেনারেশন দেখেছিলাম ৫টা জেনারেশন। প্রথম প্রজন্ম ১৯৪৫ সালে তৈরি হয়। এইটার নাম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। এই ভাষাটা শুধু 0 আর 1 দ্বারা গঠিত, অর্থাৎ বাইনারি পদ্ধতিতে প্রোগ্রামিং করতে হয়। দ্বিতীয় প্রজন্ম ১৯৫০ সালে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ওই বাইনারিতে লিখতে বেশ ঝামেলা হয়, অনেক সময় লাগে, বড় করে লিখতে হয়। তাই কিছু সংকেত তৈরি করা হলো। সেই সংকেত দ্বারা এই অ্যাসেম্বলি ভাষাটা তৈরি করা হয়েছে। এর একটা অ্যাসেম্বলার নামে একটা ট্রান্সলেটর আছে, সেইটা আবার ওই সংকেতগুলোকে তোমার বাইনারিতে রূপান্তর করে। তৃতীয় প্রজন্ম ১৯৬০ সালে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা ওই সংকেতকে আরো উন্নত করা হলো, ইংলিশ শব্দ ব্যবহার করা যায়, যেমন বেসিক, C++, জাভা। তৃতীয় প্রজন্মের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। চতুর্থ প্রজন্ম ১৯৭০ সালে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় এটাকে। এইটা ওই তৃতীয় প্রজন্ম থেকে আরো একটু উন্নত করা হলো। ডাটাবেস, কোয়েরি, রিপোর্টের ব্যাপক সুবিধা আছে এগুলো, যেমন SQL, ইন্টেলেক্ট, ফোকাস, নোম্যাড, এরকম বিভিন্ন ভাষা আছে চতুর্থ প্রজন্মের। আর পঞ্চম প্রজন্ম ১৯৮০ সালে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলা হয় এটাকে। এটা এখনো সম্পূর্ণ হয়নি, তবে ওই SQL, ইন্টেলেক্ট এই ভাষাগুলোকে আরো উন্নত করা হচ্ছে। এইগুলোকে উন্নত করে পঞ্চম প্রজন্মে সংযোজন করা হচ্ছে। অনুবাদক প্রোগ্রাম কি? যে প্রোগ্রাম উচ্চ স্তরের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। যেমন দেখো, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। কম্পাইলার হাই লেভেল ভাষাকে তোমার একসাথে পড়ে, একসাথে অনুবাদ করে বাইনারিতে রূপান্তর করে সম্পূর্ণ প্রোগ্রামটাকে। আর ইন্টারপ্রেটার হাই লেভেল ল্যাঙ্গুয়েজের প্রতিটি নির্দেশকে আলাদাভাবে অনুবাদ করে, একটু সময় বেশি নেয়। আর অ্যাসেম্বলার হচ্ছে ওই অ্যাসেম্বলি ভাষা, যে সাংকেতিক ভাষা আগে ছিল, সেইগুলোকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করে। ৩টা অনুবাদকের সংজ্ঞা তোমাদের খুব জানা দরকার, এবং পার্থক্যটাও তোমরা পড়ে নেবা। প্রোগ্রামিং এর কয়েকটি স্টেপ আছে, কয়েকটি ধাপ আছে। কোনো বইতে ৬টি, কোনো বইতে ৭টি আছে। এই ধাপগুলো অনুসরণ করে প্রোগ্রামিং করতে হয়। এই ধাপগুলো পরীক্ষায় আসে। সর্বপ্রথম ধাপ হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ। কোনো সমস্যার সমাধান করতে হবে, তার বিস্তারিত বর্ণনা থাকবে এই ধাপে। আর দ্বিতীয় ধাপ হচ্ছে সমস্যা বিশ্লেষণ। ওই সমস্যাটা অ্যালগরিদম বা ফ্লোচার্টের মাধ্যমে বিশ্লেষণ করতে হয়, যে কিভাবে কাজ শুরু করতে হবে, কিভাবে শেষ করতে হবে, এটা চিত্র দ্বারা অথবা অ্যালগরিদম দ্বারা বিশ্লেষণ করতে হয়। তৃতীয় ধাপ হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। সুডো কোড বা অন্য কোনোভাবে প্রোগ্রাম ডিজাইন করতে হয়। প্রোগ্রাম একটা ভাষা দ্বারা, যেটা অরিজিনাল প্রোগ্রামিং ভাষা না, সেটাকে সুডো কোড বলা হয়। এইটা দিয়ে আগে ডিজাইন করতে হয়। এরপরের ধাপ হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন। এবারে উপযুক্ত ভাষা নির্বাচন করে প্রোগ্রাম লেখা সম্পন্ন করতে হয়। এইটাই মূল ধাপ। তোমার উপরের সব কাজ শেষ হয়ে গেলে তখন একটা প্রোগ্রামিং ভাষা দিয়ে ওই কাজটি সম্পন্ন করতে হয়। প্রোগ্রাম বাস্তবায়ন। প্রোগ্রাম ভাষা দিয়ে লেখা হয়ে গেলে তারপরে রান করে ওর ফলাফল পর্যবেক্ষণ করতে হয়, ঠিক আছে কিনা, প্রোগ্রাম বাস্তবায়ন করতে হয় এভাবে। প্রোগ্রাম ডকুমেন্টেশন। এই প্রোগ্রামের একটা ডকুমেন্ট ফাইল তৈরি করে রাখতে হয় ভবিষ্যতের জন্য। প্রোগ্রাম সংরক্ষণ। এই ডকুমেন্টেশন আর সংরক্ষণ অনেকে একটা ধাপ ধরে নেয়। এটা সংরক্ষণের জন্য প্রিন্ট দিয়ে রাখা যায়, অথবা স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা যায়, ভার্চুয়াল স্টোরেজে সংরক্ষণ করা যায়। এই ধাপগুলো প্রোগ্রামিং এর ধাপ, ভালো করে মনে রাখবে তোমরা। অ্যালগরিদম কি? আমরা আগে ওই ধাপে দেখে এসেছি।
সমস্যা সমাধানের যুক্তিসম্মত পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে অ্যালগরিদম বলে। ধাপে ধাপে 1 2 3 এভাবে ধাপে ধাপে বর্ণনা করতে হয়। ফ্লো চার্ট, চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কিভাবে কাজ করে তা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। সেই চিত্র দিয়ে যেটা প্রকাশ করা হয় তাকে ফ্লো চার্ট বলে বা প্রবাহ চিত্র বলে। নিচে একটা অ্যালগরিদম দেখো, একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। ধাপ 1 কাজ শুরু করা, প্রোগ্রামিং এর কাজ শুরু করার জন্য একটা ধাপ আছে। ধাপ 2 ত্রিভুজের ভূমি ও উচ্চতার পরিমাপ গ্রহণ করা, যেহেতু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব ভূমি আর উচ্চতা লাগবে। ধাপ 3 এটা হচ্ছে প্রসেস, ক্ষেত্রফল সমান হাফ ভূমি গুণ উচ্চতা, সূত্রের ব্যবহার করতে হবে। ধাপ 4 ত্রিভুজের ক্ষেত্রফল প্রদর্শন করা, ফলাফল দেখানো। ধাপ 5 কাজ শেষ করা। এইভাবে একটা কাজকে ধাপে ধাপে ভাগ করা, এটা হলো অ্যালগরিদম। এখন তোমরা ফ্লো চার্টের চিহ্নগুলো দেখো। ওই অ্যালগরিদম যেভাবে ধাপে ধাপে আসছে, ফ্লো চার্টে এরকম ধাপ থাকবে, কোন ধাপে কোন চিহ্ন। যেমন উপরে দেখো বাম পাশে টার্মিনাল চিহ্ন, টার্মিনালটা উপবৃত্ত। টার্মিনাল মানে শেষ, শুরু বা শেষ, শুরু এবং শেষে এই চিহ্নটা দেওয়া হয়। তার নিচে একটা সামান্তরিক আছে, সামান্তরিকটা ব্যবহার করা হয় ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে। প্রসেস, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র চিহ্নটা প্রসেস, প্রক্রিয়াকরণ, যেখানে সূত্রের ব্যবহার হয়। তারপরে দেখো মাঝখানে উপরে রম্বস, এটা হচ্ছে ডিসিশন, সিদ্ধান্ত নেওয়ার জন্য এই চিহ্নটা ব্যবহার হয়। সাবরুটিনের একটা চিহ্ন দেখো ব্যবহার কম আছে। ডেসক্রিপশন, বর্ণনা করার জন্য এরকম একটা চিহ্ন ব্যবহার করা হয়। লুপের জন্য এরকম একটা ষড়ভুজ ব্যবহার করা হয়। কানেক্টরের জন্য এরকম একটা বৃত্ত ব্যবহার করা হয়। আর প্রবাহ, ফ্লো, ফ্লো লাইনের জন্য একটা অ্যারো ব্যবহার করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চিহ্নগুলো দেখে নাম মনে রাখতে হবে, ফ্লোচার্ট তৈরি করতে এটা তোমাদের লাগবে। এখানে দেখো অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দুইটা জিনিস একবারে দেখানো হয়েছে। একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদমটা বাম পাশে দেখো। কাজ আরম্ভ, ব্যাসার্ধের মান গ্রহণ, ক্ষেত্রফল পাই আর স্কয়ার, চতুর্থ ধাপ ফলাফল প্রদর্শন, অ্যালগরিদম কাজ শেষ। ঠিক একইভাবে এই কাজটা ফ্লোচার্টের মাধ্যমে প্রকাশ করতে হবে। ধাপ 1 কাজ আরম্ভ, এটা স্টার্ট, আর ওই স্টার্ট একটা উপবৃত্ত দেওয়া আছে দেখো শুরু, এবং একেবারে শেষে দেখো এন্ডে ওই একই উপবৃত্ত দেওয়া আছে। উপবৃত্ত আমরা দেখে আসছি কোন কাজে ব্যবহার হয়, শুরু এবং শেষ। তারপরে একটা সামান্তরিক দেখো ইনপুট, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে আমাদের লাগবে কি আর, ব্যাসার্ধ। এই ইনপুটের জন্য একটি সামান্তরিক ব্যবহার করা হয়েছে। তারপরে ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল হচ্ছে প্রসেস, ধাপ 3 দেখো একটা আয়তক্ষেত্র। তার নিচে ইনপুট আর আউটপুট একই চিহ্ন হয় দেখো, প্রিন্ট এরিয়া, আউটপুট, সামান্তরিক, আর শেষ চিহ্নটা উপবৃত্ত। এভাবে ফ্লোচার্ট তৈরি করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এবার আমাকে দুইটি সংখ্যা যোগ করতে অ্যালগরিদম ও ফ্লোচার্ট নির্ণয় করে দেখাও, তৈরি করে দেখাও। তৈরি করা হয়ে গেলে ভিডিও প্লে করে আবার তোমরা আমার সঙ্গে মিলিয়ে দেখো। এখানে ফ্লোচার্টে দেখো ইনপুটে ইনপুট 2 নাম্বারস, যে দুইটা নাম্বার যোগ করতে হবে সেই দুইটা এখানে ইনপুট করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটি অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরি করে দেখাও। করা হয়ে গেলে ভিডিও প্লে করে আমার সঙ্গে মিলিয়ে দেখো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে তোমরা 3 বাহুর দৈর্ঘ্য থেকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আশা করি তোমরা সূত্রটা জানো। অ্যালগরিদমে সূত্রের ব্যবহার সংক্ষেপে করা যায়। তোমাদের কাজ হয়ে গেলে আমারটা দেখে নাও। ধাপ 3 এই অ্যালগরিদমে দেখো ক্ষেত্রফল নির্ণয় লিখেছি, শুধু সূত্র দিয়ে এখানে নির্ণয় করতে হবে। এখানে বিস্তারিত সূত্র না লিখলেও তোমার অ্যালগরিদম হবে, কাজের ধারা। আর ফ্লোচার্টেও বিস্তারিত না লিখলে হয়, তাও আমি একটু বিস্তারিত লিখে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য। প্রক্রিয়াকরণে একটা এস এর মান বের করে পরে সেই এসটাকে সূত্রে সংক্ষেপে ব্যবহার করেছি। অর্ধপরিসীমা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দুটি সংখ্যার গসাগু নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট চেষ্টা করো। চেষ্টা করা হয়ে গেলে আমারটা দেখে নেবে তোমরা। এই গসাগু নির্ণয়ের জন্য একটা লুপিং এর ব্যবস্থা করা হয়েছে। এখানে লুপিং লাগে তোমরা জানো, যে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করার পরে যে ভাগশেষ পাওয়া যায় ওইটা দিয়ে আবার ছোট সংখ্যাকে ভাগ করতে হয়। এভাবে এই একাধিকবার ভাগ
চলে আসে। সেই একাধিকবার একই কাজ করাকে বলা হয় লুপিং। সেই লুপিংটা এখানে ফ্লো চার্টে দেখানো হয়েছে। লুপিং বিষয়ে পরে আরো বিস্তারিত আলোচনা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রোগ্রামিং এর ক্লাসিফিকেশন আছে। এখানে 4টি ক্লাসিফিকেশন, 4 শ্রেণীতে প্রোগ্রাম ভাগ করা হয়েছে। দেখো, স্ট্রাকচারড প্রোগ্রামিং, এখানে লজিক্যাল স্ট্রাকচার ব্যবহার করা হয়, যেমন বেসিক, সি, ফোরট্রান, কোবল এসব ভাষায় লজিক্যাল স্ট্রাকচার ব্যবহার করে প্রোগ্রামের স্টেটমেন্ট তৈরি করা হয়। আর ভিজুয়াল প্রোগ্রামিং, স্ট্রাকচার প্রোগ্রামের কাঠামো ভাষাকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে রূপান্তর করে। গ্রাফিক্যাল ইউজার তৈরি করলে সেটা ভিজুয়াল প্রোগ্রামিং হয়। কোনো কোনো জায়গা আছে না লিখে শুধু ওখানে কন্ট্রোল ব্যবহার করা যায়। 3 নম্বর অবজেক্ট ওরিয়েন্টেড, বিভিন্ন অবজেক্ট দ্বারা এই প্রোগ্রামটা তৈরি করা হয়। এখানে উদাহরণ দেওয়া আছে। ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং, প্রোগ্রামের কোন কাজ কি করলে কোন কাজ সম্পন্ন হবে সেটা ইভেন্টে কার্যকরী, যেমন মাউস ক্লিক অথবা মাউস মুভ ইত্যাদি ইভেন্টের পরে ভিত্তি করে প্রোগ্রাম তৈরি করা হয়, যেমন ভিজুয়াল বেসিক। এই 4 প্রকার এবং সংজ্ঞা তোমরা মুখস্থ রাখবে। প্রোগ্রাম ডিজাইন করতে আমাদের যে কাজ করতে হয়, সুডো কোড আমরা ধাপে পড়েছিলাম। সুডো কোড কি? প্রোগ্রাম যেভাবে ডিজাইন হবে তার একটি খসড়া টেক্সট ভার্সন, যা কোনো প্রোগ্রামিং ভাষার ব্যাকরণ ব্যতিরেকে তৈরি করা হয়। দেখো নিচে 3টা নাম্বার যোগ এবং তার গড় নির্ণয়ের জন্য একটা প্রোগ্রামিং করা হয়েছে সুডো কোড। এখানে প্রোগ্রামের কোনো গ্রামার ব্যবহার করা হয়নি, শুধু নিজে বোঝার জন্য একটা সুডো কোড দিয়ে ডিজাইন করা হয়েছে। পরে এই কাজগুলোকে প্রোগ্রামিং এর ভাষার গ্রামার দিয়ে লিখতে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সি ভাষার ব্যবহার। সি ভাষা কোথায় কোথায় ব্যবহার করা হয় দেখো। সি ভাষার উদ্ভাবকের ছবি দেখতে পাচ্ছ তোমরা। 1970 সালে ডেনিস রিচি আবিষ্কার করে। আর সি ভাষার ব্যবহার অনেক আছে, এর মধ্যে কয়েকটি তোমরা মনে রাখবে। অপারেটিং সিস্টেম, ল্যাঙ্গুয়েজ, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার এসব সি দিয়ে তৈরি করা যায়। টেক্সট এডিটর, এমনকি অপারেটিং সিস্টেম উইন্ডোজে অনেক কাজ সি দ্বারা করা হয়েছে। সি ভাষার স্ট্রাকচার দেখো। সি ভাষার কয়েকটা সেকশন আছে: ডকুমেন্টেশন সেকশন, লিঙ্ক সেকশন, ডেফিনিশন সেকশন, গ্লোবাল ডিক্লারেশন সেকশন। এইসব আমরা পরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন ব্যবহার করব তখন কোন সেকশনে কি করা হয় সেটা দেখানো হবে। ডকুমেন্টেশন সেকশন হচ্ছে এখানে কি প্রোগ্রাম রচনা করা হচ্ছে সেটার নাম লিখে রাখা। আর কোনো ফাইল থেকে যদি আমরা কোনো সাহায্য নিই সেটা লিঙ্ক দিতে হবে লিঙ্ক সেকশনে। আর ভিতরে আমরা কোনো কিছু ব্যবহার করব তার ডেফিনেশন দিতে হবে। গ্লোবাল ডিক্লারেশন, আমরা কোনো ভেরিয়েবল ব্যবহার করলে এখানে ডিক্লেয়ার করতে হয়। তারপরে মেইন সেকশন দিয়ে কাজ শুরু। সি ভাষার ডাটা টাইপ, কত প্রকার ডাটা আছে তোমরা এই স্ট্রাকচারটা ভালো করে মনে রাখবে। বিল্ট ইন ভাষার মধ্যে আছে ইন্টিগ্রাল, ভয়েড, ফ্লোটিং। ইন্টিগ্রাল আছে আবার ইন্টিজার, ক্যারেক্টার। ফ্লোটিং হলো পয়েন্ট সংখ্যা, যেমন ফ্লোট, ডাবল, এর বর্ণনাও পরে আছে, তোমরা দেখে নাও। ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, ডাবল, লং ডাবল, কনস্ট্যান্ট, ভেরিয়েবল, কিওয়ার্ড, প্রত্যেকটির সংজ্ঞা ভালো করে মনে রাখবে এবং কোনটার উদাহরণ দেওয়া আছে এগুলো দেখে নাও। অপারেটর কি দেখো। অপারেটরকে 8 ভাগে ভাগ করা যায়: অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল, লজিক্যাল, কন্ডিশনাল, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, স্পেশাল, পিটওয়াইজ, অ্যাসাইনমেন্ট। প্রত্যেকটার উদাহরণও সামনে দেওয়া আছে। এগুলো দিয়ে এমসিকিউ প্রশ্ন হয়, ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এক্সপ্রেশন কি, স্টেটমেন্ট কি, ফাংশন কি, রিকার্সিভ ফাংশন কি, জ্ঞানমূলক কোশ্চেনে আসে এবং এর উদাহরণও আছে। উদাহরণ দিয়ে এমসিকিউ হয়, তোমরা একটু ভালো করে পড়ে নাও এগুলো। বাংলায় খুব সহজ করে লেখা আছে। অ্যারে কি?
আমরা যে ভেরিয়েবল ঘোষণা করি সেই ভেরিয়েবল বিভিন্ন ধরনের হতে পারে, একমাত্রিক হতে পারে, দ্বিমাত্রিক হতে পারে, ত্রিমাত্রিক হতে পারে। একমাত্রিক হলো একটা করে ডাটা আমরা রাখলাম, পরপর থাকবে। আর দ্বিমাত্রিক আমরা যদি টেবিল আকারে ডাটা রাখতে চাই, এই টেবিলটা আবার ত্রিমাত্রিকও হতে পারে, 3 ডাইমেনশনাল অ্যারে। দেখো মেমোরিতে ও এইভাবে ডাটা রাখবে, প্রত্যেকটা ডাটার এভাবে তোমার অ্যাড্রেস দেওয়া আছে, দেখো অ্যাড্রেস ওভাবে হয়ে যাবে। যেমন দ্বিমাত্রিকে দেখো অ্যারে 4,5, তার মানে 4 নাম্বার কলামে আছে ডাটাটি আর 5 নাম্বার রোতে আছে। 3 ডাইমেনশনালে দেখো 3টা সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়েছে একটা অবস্থানকে। এভাবেও ডাটা রাখা যায়, এক জাতীয় ডাটা রাখা হয় অ্যারেতে। অ্যারে কি জ্ঞানমূলক কোশ্চেন আসে। এবারে একটা উদাহরণ দেখো, আমরা একটা প্রোগ্রাম লিখতেছি, include stdio.h include conio.h বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা ওই লিঙ্ক সেকশনে আমরা ওই দুইটা ফাইল লিঙ্ক করেছি। আমাদের ভিতরে সব ফাংশন ব্যবহার করা আছে, তার হেল্প লাগবে, ওখান থেকে বুঝে নিতে হবে ফাংশনগুলো কি। দেখো ডান পাশে তার বর্ণনা আছে। printf scanf ফাংশন দুটির বর্ণনা stdio.h এর মধ্যে আছে, আর getch আছে conio.h। তার মানে ওই ফাংশনগুলোর মানে কি, ওর বিস্তারিত ব্যাখ্যা ওই ফাইল থেকে কম্পিউটার নিয়ে নেবে, আমার কাছে আর জিজ্ঞেস করবে না। আর লিঙ্ক সেকশনে ওই দুটা না দিলে কম্পিউটার ওই printf scanf ওইখানে পড়তে গিয়ে বেঁধে যাবে, তখন প্রশ্ন করবে হোয়াট ইজ দিস। আচ্ছা, এরপরে আসো মেইন একটি ফাংশন। দেখো মেইন ফাংশন দিয়ে কাজ শুরু করতে হয়, প্রত্যেকটা কাজ শুরু এবং শেষের একটা চিহ্ন আছে এখানে। মেইন এবং ওই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ শুরু করতে হয়, এটা সি ভাষার প্রোগ্রাম, এটা সি প্রোগ্রামের একটি গ্রামার। এবার ফ্লোট আর এ, দেখো যে ভেরিয়েবল ঘোষণা করার কথা ছিল আমাদের ওই সেকশনে, সেখানে আছে ফ্লোট আর এ। ফ্লোট হচ্ছে পয়েন্ট সংখ্যা, আর হচ্ছে রেডিয়াস, এ হচ্ছে এরিয়া। ওই বৃত্তের ক্ষেত্রফলের জন্য আমার যা যা লাগবে, ক্ষেত্রফল এ, এরিয়া, আর রেডিয়াস হচ্ছে ব্যাসার্ধ। এই দুইটা ভেরিয়েবল ঘোষণা করতে হবে। এই ভেরিয়েবল দুইটা কম্পিউটারের মেমোরিতে জায়গায় রাখবে। printf টাইপ দ্য লেংথ অফ রেডিয়াস, বৃত্তের ব্যাসার্ধের মান টাইপ করতে বলা হয়েছে, কারণ ব্যাসার্ধের মান দেওয়ার পরে কম্পিউটার ওই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের কাজ শুরু করবে। scanf দিয়ে দেখো যে ফ্লোটিং পয়েন্টের জন্য %f দেওয়া হয়েছে, আর এই ওই সংখ্যাটাকে আমরা যে রেডিয়াসে যে সংখ্যাটা দিয়েছি সেটা স্ক্যান করে আর নামক ভেরিয়েবলে রাখতে বলা হয়েছে, ফ্লোটিং পয়েন্ট হিসেবে, মানে দশমিক ভগ্নাংশ লেখা যাবে ওখানে। তারপরে a সমান 3.14 ইন্টু আর, তার মানে পাই আর স্কোয়ার, পাই এর মান দিয়ে 2 বার আর কে গুণ করা হয়েছে। এটা হলো প্রসেস, প্রক্রিয়াকরণ শুরু হয়েছে। তারপরে printf দেখো \n দেওয়া হয়েছে, কারণ নিচের লাইনে যাও, এরিয়া অফ দ্য সার্কেল, তারপরে %.2f দেওয়া হয়েছে, মানে পয়েন্টের পরে দুইটা সংখ্যা রাখো। আর প্রসেসে আমরা ওই ক্ষেত্রফলটা এ তে রেখেছিলাম, ওই এ তে যা আছে সেটা প্রিন্ট করতে বলা হয়েছে। তারপরে দেখো getch ফাংশন এবং সেকেন্ড ব্র্যাকেট এর ক্লোজিং দিয়ে কাজ শেষ করা হয়েছে। ছোট্ট একটা প্রোগ্রাম, এখানে ওই সেকশনগুলো সব নাই, কিন্তু জরুরি যে খুব প্রয়োজনীয় সেকশনগুলো দেওয়া আছে এবং প্রত্যেকটা সেকশনের সামনে তার বর্ণনা দেওয়া আছে। তোমরা এটা ভালো করে দেখে নেবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা আরো অনেক প্রোগ্রাম নিয়ে এরকম বিশ্লেষণ করব, তখন আরো ক্লিয়ার হবে। তবে এইটা দিয়ে তোমরা মূল কাজটা বুঝে নেওয়ার চেষ্টা করো। এবারে এই প্রশ্নগুলোর উত্তর করতে, প্রশ্নগুলো তোমরা লিখে নাও, মূল্যায়ন। তো বন্ধুরা সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।